আসসালামু আলাইকুম। আপন নিবাস বৃদ্ধাশ্রম, এটা তো কর্ণধার আপনি, ফাউন্ডার প্রতিষ্ঠাতা। এটা কবে চালু করেছেন? 2010 সালে, 16 বছরের রানিং। এটা আপনাদেরকে নিজস্ব অর্থায়নে করেছেন নাকি আপনারা এখানে যারা অর্থ দিতে চায় বা সহযোগিতা করতে চায় সবার কাছ থেকে সহযোগিতা নিচ্ছে? না, আপন নিবাসের জন্মটা হলো এভাবে যে আমি একজন মানব অধিকার কর্মী এবং এনজিও কর্মী। আমি যে এনজিওতে কাজ করছি তা রাইটস বেস এনজিও, নারীর অধিকার নিয়ে যারা কথা বলে বা করছে। যেমন আঞ্চলিক কেন্দ্র চেনেন, মিস্টার আদা বাবুয়ার ছিল, আইডিয়ার, শ্রী ডাক্তারের, কর্মজীবী নারী, এইগুলোতে আমি কর্মরত ছিলাম। তো এই কাজগুলো নারীদের নিয়ে করতে করতে বয়স্ক নারীরা আমার কাছে আসতো আর যেত না। তখন এই আশ্রমটা গড়ে উঠে, আমার ওই রকম কিছু ছিল না বা চিন্তা ভাবনাও ছিল না। তাই পরবর্তীতে আমি মুষ্টির চাল এবং আমার বেতনের টাকায় যাত্রা শুরু করি। একটা সময় দেখি যে এটা দিয়ে সম্ভব হচ্ছে না। তখন আমি সাধারণ মানুষের কাছে, প্রথমত সাধারণ মানুষের কাছে না, প্রথমত আমি যেহেতু চাকরি করছি দীর্ঘদিন, একটা পরিচিত মহল আমার ছিল, তাদেরকেই প্রস্তাবটা দিয়েছি। সে হোক ব্যবসায়ী, হোক সে রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তারা সবাই আমাকে ক্রিটিসাইজ করছে, পাগল বলছে এদের জন্য কোনো আশ্রম হয় না। কারণ আমি রাখি হলে বেয়ারিস, রাস্তায় পড়া পোকা পছন্দরা মানসিক বাচ্চার মহিল, আপনি ভিতরে এটা দেখতে পাবেন যে কেউ ওই রকম সুস্থ না। তো বলছি এদের নিয়ে তো কোনো আশ্রম হয় না। আমার যতটা মনে হয় আমি বাংলাদেশে প্রথম যে এই লেভেলের মানুষগুলো, অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনি যাদের কোনো পরিচয় নেই, যাদের আত্মীয় তো দূরের কথা, তাদের রাষ্ট্রীয় কোনো পরিচয় নেই, আপনি নিজের নামও বলতে পারেন না, নিজের নামও বলতে পারেন না, তার স্বীকৃতি সব হারিয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি ওনাদের জন্য কাজ করলেন, এই স্পৃহাটা বা এই কাজের যে এটার প্রতি আপনার আবেগটা বা ভালোবাসাটা কবে জন্ম নিল, কি কারণে? এটা 17 বছর বয়সী। তারপর ওই যে নারীর অধিকার মর্যাদা নিয়ে কাজ করছি, তখন তো যৌবন, তখন দেখছি আমি ব্যক্তিগত জীবনের দিকে, কারণ আমরা তো নারীরা কিছু না কিছু পরিবারে অবহেলিত থাকি, সেটা স্বামী দ্বারা হোক, স্বামীর পরিবারের দ্বারা হোক, সবার দ্বারা। কিন্তু তখন আমি নিজের থেকে শুরু করে বাইরে যে দেখছি যে আপনি, আপনার মনে আছে, আপনার ওই সময় কতটুকু যাই না, 70-80 সনে 85 সনের দিকে, আমি 87-88 গার্মেন্ট শ্রমিকদের উপর প্রচন্ড অত্যাচার ছিল। আমি ওদের অত্যাচার দেখে, তারপর বাসা বাড়ির মেয়েদের উপর নির্যাতন ছিল বেশি, এই নির্যাতন গুলো দিলি আর নারী আন্দোলনে যোগ দিচ্ছি। আপনি আমার গলায় বুঝেন আমি প্রচন্ড স্লোগান দেওয়া মানুষ। গলায় এখনো আপনার সেটা? এখনো, হ্যাঁ, স্লোগান ওই দেশটাই রয়ে গেছে, বক্তৃতা স্লোগান দেওয়া মানুষ প্রচন্ড। ওই সময় 90 আমরা প্রচন্ড আন্দোলনে ছিলাম বা আমি ইয়াং ছিলাম। ওইখান থেকে যে নারীর প্রতি যে আমার আজও দুর্বলতা, মানে এই যে অত্যাচারিত মানুষগুলোর পাশে, অত্যাচারিত মানুষ নিয়ে, কিন্তু যখন যৌবন পড়ে গেছে এবং যাদের নিয়ে আন্দোলন করছি তারা নির্যাতন, তারা বলে আমাকে আন্দোলন শিখেছেন, এখানে নিয়েছেন, ওইটা, এখন তো আমরাই পরিবার নির্যাতন বউ ভাববে না। তারাই আমার কাছে পাওয়ার ধরে কাঁদছে যে কোথাও তেমন আপনি না বউ ধরে নিয়েছেন, মিটিং মিছিল স্লোগান করছেন, তো গ্রুপ গ্রুপ করে আমরা কাজ করছি না এনজিওতে। ওরা আর আমাকে ছেড়ে যায় নাই, ওরা বাধ্য করছে আমাকে আশ্রমটা তৈরি করতে। আমার কাছে থাকো, থাকতে থাকতে 10 জন হয়ে গেছে। তখন তো স্বামী আর পোলা পছন্দ করে না, পরিবার বাড়ির মধ্যে আশ্রম এটা কি। তখন আমি এটা বাড়ি নিচ্ছি এবং এই গরিব মহিলারা আমাকে মুষ্টি চাল দিচ্ছে। বলছি কি করুন, যারা আমার সদস্য প্রায় 7000-8000 নারীর মাঝে আমার কাজ, মহানগর উত্তরের মধ্যে নারী সংগঠন, আমি মূলত নারী সংগঠন, নারী নেত্রী। তাই সেই মেয়েরা আমাদের মুষ্টি চাল দিচ্ছে, মহিলা, গরিব মহিলা। আর আমার বেতনের টাকা শুরু করছি। চাকরি করতেন? আমি লাস্টে কর্মজীবী নারী প্রোগ্রাম অফিসার ছিলাম। তাহলে এই বেতন টাকার মুষ্টি চাল দিয়ে যাত্রা শুরু করে। যখন আমি লিফলেট নিজে নিজে রাস্তায় বিলি করছি, আমি যখন রাতের আধারে 3-4 রাত স্টিমার এই মিরপুরে যাওয়ার এই রোডে বসে মাইকিং করে টাকা তুলছি, এইগুলো করছি, তখন আমার চোখে পড়ছে স্টেশনে আরো খারাপ মানুষ পড়া থাকে। ওই নারীরা চোখে আসছে, যে নারীরা গায়ে পোকা দ্বারা ভিক্ষা চায় না, একেবারে অসহায় পড়ে আছে, তাদের চোখে বৃষ্টিতে আমার আসলো। তখন বললাম এরা তো সুস্থ, এদের তো পরিবার আছে, তাহলে আমি কেন এদের খাওয়াবো? তাই সন্তানের সাথে আমি লবিং করি। মানে আপনি যখন এই যে এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মা বাবার জন্য টাকার জন্য বিভিন্ন মাইকিং করে রাস্তায় ঘুরে ঘুরে টাকা উঠাতেন, মার্কেটে লিফলেট বিলি করে, তখন আপনার স্টেশনে, হ্যাঁ স্টেশনে, তো এই যে কাজগুলো করেছেন, পরিবার পরিজন বন্ধু বান্ধব ঘৃণা করছে না?
আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছি, তা আপনার হঠাৎ করে দেখা হলো যে না এখানে তো বেওয়ারিশ কিছু মানুষও আছে। সবই বেওয়ারিশ, এখন আর ওই লেভেলটাই নাই। আচ্ছা, ওই লেভেলটা এদেরকে দেখে ফিরে এসে সবাই সন্তানকে ডাকছে, যদি না খাওয়াতে পারো আমি 5 কেজি চাল দেবো, আমি মিষ্টি চাল দেবো, ভিক্ষা দেবো, দেবো, কিন্তু তোমার সন্তান তোমাকে খাওয়াতে হবে, তুমি সন্তান তোমার। এরপর তো প্রধানমন্ত্রী পরে একটা আইন করলো, আমি ওই আইনকে নিয়ে প্রচুর লড়াই করছি যে না আমি তেল কেস করবো। তবে আমি কিন্তু পরিবার থেকে এখন আর নেই না। আচ্ছা, আমি এই বেওয়ারিশ মানুষই, আপনারা যে যেখানে পান অসহায় সব দেখলেই বুঝবেন না, আমি প্রত্যেকটা আপনার একজনের করে পরিচয় করে দেবো, সবই ওই বেওয়ারিশ রাস্তায় পড়া মানসিক ভারসাম্য ওই মানুষগুলোই পালি, কিন্তু এদের খবর দিতে পারি না আপনাদের কাছে। আর সুবিজনের কাছে এই সমাজের মানবিকতা যারা বলে বা যারা করে, তাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, আমি এই লাশ নেবো কোথায়, এইটা সাহায্য করে। আমি ময়মনসিংহের লাস্টে নান্দাইলে মাতৃছায় একটা আপন বৃদ্ধাশ্রম করছে, তাদের সাথে যুক্ত, ওদের হাত পাও করে করছে আমার একটু লিজ দে 3 বছরের জন্য, আমি ওখানে লাশ দেবো, ওই একই কবরের করছে গেলে আবার দিস, তবে আমার ওইখানে নান্দাইলে এই জায়গায় ঠিক পাইছেন, ময়মনসিংহ জায়গায় তারপর ভিতরে ঢুকতে হয়, কি জানি ইন্ডিয়ান ময়মনসিংহ যেতে হয় না ত্রিশাল দিয়ে গাড়ি ঢুকে নান্দাইলে ঢুকে যায়, সেখানে দাপন করি। কিন্তু এখানে ঢাকায় তো প্রচুর সরকারি গাড়ি দিয়ে নিতে হয়, অ্যাম্বুলেন্স ভাড়া করতে 6,000 টাকা নেয়, তাহলে ঢাকায় তো সরকারি কবরস্থান লাশ যাবে কোথায়, নাকি বাংলাদেশের মানুষ না, সরকার তাদেরকে রিসিভ করবে না। আমি 2টা কবরস্থান ঢাকা শহর 2টা সিটি বের করছি, কি বলবো ওদের নিয়ম নীতি মানা যেটা গেজেটে যেটা হয় বাই করছি, কিন্তু সেখানে বেওয়ারিশ লাশের কোনো কথা নাই। কিন্তু ঢাকায় তো ঘুরি ঘুরি বেওয়ারিশ লাশ। আঞ্জুমান মফিদুল নিচ্ছেন, ওরা নিবেন, ওদের নিয়ম তো হলো এই লাশ আমি থানাকে দেবো, নিচ্ছে না থানা দেবে ঢাকা মেডিকেলকে, ঢাকা মেডিকেল দেবে আঞ্জুমান মফিদুলকে, এই নিয়মে থানা তো প্রথমেই নেবে না, তারপরে লাশ করছে পোকা, এটাই আঞ্জুমান আমার কাছ থেকে নেবে না। কারণ যদি ওই রকম ওই লেভেলের সমাজের ওই রকম একজন ব্যক্তি যদি বলে যে কেন আঞ্জুমান মফিদুল এদের লাশটা নিচ্ছেন না, আপনারা তারা হয়তো তাই হতো বা হতো। আমি আঞ্জুমান মফিদুলকে 1000বার রিকোয়েস্ট করছি ফোন করে। আচ্ছা, এই যে আপনারা যাদেরকে নিয়ে আসতেছেন ওনাদেরকে আপনারা কি আপনাদের উদ্যোগ আনতেছেন না কেউ আপনাদের পুলিশ দেয়, সাধারণ মানুষ আপনাদের মতো সাংবাদিক পথে ঘাটে দেখলে বলে আপা পড়ে রয়েছে কি করবেন, আমার বাড়ির সামনে পড়ে আছে, আমি স্টেশনে দেখছি, আপনি কালকের টিকিটে আমার সাথী হবেন, রেল স্টেশনে ঘুরবেন না নিউজে, তখন যদি দেখেন প্রচার আছে বুড়ি বোঝে না বুড়ি মরে রেখেছে, আমি এটা দেখাবো না, এটা পা পড়া বুড়ি দেশে উত্তরবঙ্গ। আপনার এই জাতির কাছে কি বলার আছে? জাতির কাছে আমার বিনীত অনুরোধ প্রত্যেকটা মানুষকে, শুধু সরকার না, যারা সমাজে বিত্তবান এই মানুষগুলোর জন্য একটা ব্যবস্থা সরকারি ভাবে বা বেসরকারি ভাবে হোক, এরকম হাজারো মানুষ এখনো পড়ে আছে, ওদের একটা যেন মৃত্যুর আগে যেন একটু বাঁচতে পারে, ঔষধ পেয়ে ভাত পেয়ে, আর মৃত্যুর পর যেন মাটি ঠিকানা পায়, ওরা রাস্তা করে পোকায় খায় না ওদের। ঠিক আছে, চলেন আপনার